জাপানের রাজনীতি সাধারণত স্থিতিশীল, যা অনেকের কাছে একঘেয়ে, অনেকটা যেন ঢেউহীন নদীতে নৌকা ভাসিয়ে চলার মতো। কিন্তু দিন বদল হয়েছে, দেশটির রাজনীতি এখন আর তেমনটা নেই। জাপানে এখন ছোট রাজনৈতিক দলগুলো লড়াই করছে, বদলে দিচ্ছে সেখানকার রাজনৈতিক প্রেক্ষাপট, যার স্বপ্ন দেখাচ্ছে দেশটির তরুণদের, প্রভাব ফেলছে অর্থনীতিতেও। এসব নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন তৈরি করেছে, যার আলোকে আমাদের আজকের প্রতিবেদন সাজানো হয়েছে। আপনাদের সঙ্গে আছি আমি কাশফিয়া রুহি। গত সপ্তাহের এক ঘটনা, এক সময়কার প্রায় অচেনা একটি কট্টর ডানপন্থী দল সেনসেইতো হঠাৎ করেই হুলস্থুল ফেলে দিয়েছে। দলটি আগে এক আসন পেতেও কাঠখড় পোড়াতো, তারা দেশটির উচ্চকক্ষ নির্বাচনে 15টি আসন পেয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এর মাধ্যমে জাপানের রাজনীতিতে এখন তারা এক শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। সেনসেইতো এর স্লোগান ছিল জাপান ফার্স্ট, যা অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্টের অনুকরণে। এই স্লোগান রীতিমতো অস্বস্তিতে ফেলেছে দীর্ঘদিনের শাসক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং তাদের বর্তমানে কোণঠাসা হয়ে পড়া প্রধানমন্ত্রী শিগেরু ইশিবাকে। প্রধানমন্ত্রীর জন্য গত সপ্তাহটা ছিল অনেকটা রোলার কোস্টার যাত্রার মতো। এই নির্বাচনে তার নেতৃত্বাধীন এলডিপি জোট জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। এর আগের বছর তারা নিম্নকক্ষ হারিয়েছিল, ফলে নিজ দলেই উঠেছে তার পদত্যাগের দাবি। এদিকে 23 জুলাই শিগেরু ইশিবা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক বড়সড় শুল্ক চুক্তি করেছেন, যাকে ট্রাম্প বলছেন ম্যাসিভ ডিল। এতে অর্থনীতিতে কিছুটা স্থিরতা ফিরলেও রাজনৈতিক ঝড় কিন্তু রয়েই গেছে। জাপান দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে স্থিতিশীল গণতন্ত্রগুলোর একটি। সাধারণত তাদের নির্বাচনগুলো খুব একটা চমকপ্রদ হয় না। এলডিপি 1955 সাল থেকে টানা ক্ষমতায় আছে, শুধু মাঝে মধ্যে বিরতি হয়। তখন মনে হতো জাপান যেন বিশ্বের অন্যত্র দেখা পপুলিজম থেকে মুক্ত। কিন্তু এবার এলডিপি পড়েছে এক গুরুতর চ্যালেঞ্জের মুখে, যা যুদ্ধ পরবর্তী সময়ের অন্যতম বড় রাজনৈতিক হুমকি। জাপানি জনগণের জন্য গত কয়েক বছর ছিল ভীষণ কঠিন। মূল্যস্ফীতি, চড়া দাম, বেতন স্থবিরতা আর অর্থনৈতিক মন্থরতার সাথে লড়াই করছে তারা। চালের দাম এক বছরে দ্বিগুণ হয়েছে। সাধারণ 5 কেজি একটি ব্যাগ এখন 4000 ইয়েনের উপরে। 2023 সালে ফসল উৎপাদন ব্যাহত হওয়ায় সরবরাহের টান পড়েছিল। এরপর একটি শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মেগাকুয়েক বা সুনামি হতে পারে এমন সতর্কতায় মানুষ আতঙ্কে চাল মজুত শুরু করে। সোশ্যাল মিডিয়া ও টিভিতে দেখা যায় সুপার শপে বিশাল লাইন। মোমোকো আবে নামে এক ব্যক্তি তার 4 মাস বয়সী মেয়েকে নিয়ে এক দোকানে এসে বলেন, চাল আমাদের জন্য মূল খাবার, আমরা সেটাকে এমনিতেই পেতাম, ভাবতাম এটা সবসময় থাকবে, কিন্তু এটা তো সবার উপর প্রভাব ফেলছে, শুধু আমার না, ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাপানের কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমি বলেছেন, দাম কমাতে তিনি সরবরাহ ব্যবস্থা বদলাবেন। ইতিমধ্যে বাজারে কিছু বাড়তি চাল এসেছে, কিন্তু দাম এখনো চড়া। বিবিসি বলছে, এটাই প্রমাণ করে যে সরকার অর্থনীতি চাঙ্গা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ। জাপানের তরুণরা এখন সবচেয়ে বেশি বিরক্ত। এরিকো হারাডা নামে এক তরুণ ভোটার বলেন, আমি বর্তমান রাজনৈতিক অবস্থায় ক্লান্ত। উতাকাটো নামে আরেক তরুণ বলেন, সেনসেইতোকে সমর্থনের কারণ খুব সহজ, ওরা আমাদের হয়ে কথা বলে। মূলত ক্ষোভ ও হতাশাই অনেককে নিয়ে গেছে জাপান ফার্স্টের স্লোগানের দিকে। কিন্তু এখানেই শেষ নয়। টেম্পল ইউনিভার্সিটির অধ্যাপক জেফ কিংস্টন বলছেন, আমার মনে হয় এর পেছনে হোয়াইট হাউসের ম্যাগাল্যান্ড অনেকটাই প্রভাব ফেলেছে। ট্রাম্প বিশ্বজুড়ে এক ধরনের আদিম জাতীয়তাবাদকে উস্কে দিয়েছেন। বাকি অনেক কট্টর ডানপন্থী আন্দোলনের মতোই সেনসেইতো অভিবাসনকে বড় ইস্যু বানিয়েছে। জাপানে ঐতিহাসিকভাবে অভিবাসনের হার খুব কম, কিন্তু গত বছর শেষ দিককার হিসাব বলছে সেখানে প্রায় 3.77 মিলিয়ন বিদেশি বসবাস করছেন, আগের বছরের তুলনায় যা প্রায় রেকর্ড 11% বেশি। অন্যদিকে জাপানের জনসংখ্যা দ্রুত বয়স্ক হচ্ছে, তাই করদাতা ও কর্মী হিসেবে বিদেশিদের প্রয়োজন, কিন্তু অনেকে তা মানতে নারাজ। সেনসেইতো বলছে সরকার অনিয়ন্ত্রিতভাবে বিদেশিদের গ্রহণ করছে। তাদের প্রতিষ্ঠাতা সোহেই কামিয়া বলেন, আমরা বিদেশি বিরোধী নই, কিন্তু বিদেশিদের গ্রহণে নিয়ম কানুন নেই বলেই সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি ও অসন্তোষ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, অনেকেই মনে করেন সরকার বিদেশিদের জন্য সামাজিক নিরাপত্তা ও শিক্ষা খাতে অতিরিক্ত ব্যয় করছে। তবে সমাজ কল্যাণ মন্ত্রী তাকামারো ফুকুওকা বলেছেন, বিদেশিদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ সত্য নয়। 54 বছর বয়সী এক স্বেচ্ছাসেবক বলেন, বিদেশিরা ভয়ঙ্কর। আমি ভয় পাই তারা কোনোদিন হিংস্র হয়ে উঠবে। যদিও তিনি স্বীকার করেন, ব্যক্তিগতভাবে এমন কিছু কখনো তার সঙ্গে ঘটেনি। স্বামী ও সন্তানকে নিয়ে সেনসেইতোর সমাবেশে আসা 35 বছর বয়সী এক জাপানি গৃহবধূ বলেন, সেনসেইতো এমন সব কথা বলে যেগুলো অন্য দলগুলো বলে না। তবে সেনসেইতো কেবল অভিবাসী নয়, অন্য আরেকটা অদ্ভুত জিনিসকে লক্ষ্যবস্তু করেছে, সেটা হলো বিদেশি পর্যটক। জাপানে এখন ইয়েন দুর্বল হয়ে পড়েছে। এর মানে জাপানি পরিবারগুলোকে ব্যয় কমাতে হচ্ছে, অথচ একই সঙ্গে বিদেশি পর্যটকরা অনেক কম খরচে অনেক কিছু উপভোগ করতে পারছেন। এর ফলে পর্যটকদের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। জাপানের ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশন জানাচ্ছে, গত বছর প্রায় 37 মিলিয়ন পর্যটক জাপান ভ্রমণ করেছে, যা ইতিহাসের সর্বোচ্চ, যাদের বেশিরভাগই এসেছেন চীন ও দক্ষিণ কোরিয়ার মতো প্রতিবেশী দেশ থেকে। তবে পশ্চিমা দেশ থেকেও অনেকে এসেছেন। অনেক জাপানের অভিযোগ, অনেক পর্যটক শালীনতা বজায় রাখেন না, যা জাপানি সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক রীতি। এই যেমন গত নভেম্বরে 65 বছর বয়সী এক আমেরিকান পর্যটককে টোকিওর মেইজি জিঙ্গু মন্দিরের গেটে আঁকিবুকি করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। ফুজি কাওয়াগুচিকো নামের এক শহরে পর্যটকদের বিরুদ্ধে অভিযোগ উঠে তারা মাউন্ট ফুজির ছবি তুলতে ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন। এর ফলে এলাকাবাসী বিরক্ত হয়ে পড়ে। এক পর্যায়ে মাউন্ট ফুজির দৃশ্য ঢেকে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এক স্থানীয় কর্মকর্তা বলেন, কিছু পর্যটকের নিয়ম না মানার কারণে আমাদের এমন পদক্ষেপ নিতে হলো, এটা দুঃখজনক। সেখানকার 65 বছর বয়সী বাসিন্দা কাজুহিকো ইয়োমা বলেন, তারা হুট করে রাস্তা পার হয়ে যায়, কিছুর তোয়াক্কা করে না, এটা বিপজ্জনক। তারা চারপাশে ময়লা ফেলে, সিগারেট ফেলে রেখে যায়। বিদেশিদের নিয়ে ভুয়া তথ্য ছড়ানো এসব অসন্তোষী সেনসেইতোর উত্থানে ভূমিকা রেখেছে। তবে সবার মতে এটি সৎ পথে হয়নি। অনেক বিশ্লেষক বলছেন, সেনসেইতো পর্যটকদের কিছু বাজে আচরণকে অভিবাসন ইস্যুর সঙ্গে মিশিয়ে বিদেশিদের বিরুদ্ধে একটি সামগ্রিক বিপদের চিত্র আঁকছে। কান্ডা ইউনিভার্সিটির আন্তর্জাতিক গবেষক জেফ্রি হল বলেন, তারা বিদেশিদের নিয়ে ভুয়া তথ্য ছড়িয়েছেন, যেমন বিদেশিরা ব্যাপক অপরাধ করছে, সমাজে বিশৃঙ্খলা ছড়াচ্ছে। তাদের আরও একটি অভিযোগ, বিদেশিরা জাপানের সম্পত্তি কিনে নিচ্ছে। নির্বাচনের কদিন আগেই প্রধানমন্ত্রী এই ইস্যুতে কথা বলেন এবং বিদেশিদের অপরাধ ও বিশৃঙ্খলা ঠেকাতে একটি নতুন সরকারি টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দেন। সেনসেইতো মানে রাজনীতিতে অংশগ্রহণ। দলটি প্রতিষ্ঠিত হয় 2020 সালে, যখন কোভিড মহামারী চরমে। দলটি প্রথম পরিচিতি পায় ইউটিউবের মাধ্যমে, যেখানে তারা টিকা নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব ছড়ায়। এর প্রতিষ্ঠাতা সোহেই কামিয়া একজন সাবেক সুপার শপ ম্যানেজার এবং সেলফ ডিফেন্স ফোর্সের রিজার্ভ সদস্য। তিনি প্রকাশ্যে স্বীকার করেন, তার রাজনৈতিক সাহসী মনোভাব ট্রাম্পের অনুপ্রেরণায় এসেছে। তিনি সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা পান যখন প্রচলিত দলগুলোর প্রতি অসন্তোষ জনগণকে নীরব অনুপ্রবেশ, কর কমানো ও স্থানীয়দের জন্য কল্যাণ ব্যয়ের মতো প্রতিশ্রুতি দিয়ে আকৃষ্ট করেন। 2022 সালে তিনিই ছিলেন সেনসেইতোর একমাত্র সংসদ সদস্য। ইউটিউবে এক ভিডিওতে কামিয়া বলেন, প্রতিটি দেশের মতো এখানেও আছে ডিপ স্টেট, যেমন গণমাধ্যমে, চিকিৎসা খাতে, কৃষি খাতে এবং কাসুমি গাসেকিতে। নির্বাচনকালীন তিনি এমন কিছু বিতর্কিত মন্তব্য করেন যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এশিয়া গ্রুপ থিঙ্ক ট্যাঙ্কের গবেষক রিনতারো নিশিমুরা বলেন, নির্বাচন শুরু হওয়ার পর প্রতিটি মিডিয়া ও ফোরামে শুধু সেনসেইতো আর তাদের বিতর্কিত অবস্থান নিয়েই আলোচনা। কামিয়া লিঙ্গ সমতা নীতিকে ভুল বলেছেন, কারণ এটি নারীদের কাজ করতে উৎসাহিত করে এবং তারা সন্তান জন্মাতে দেরি করে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, জাপান ফার্স্ট মানে আমরা জাপানিদের জীবনমান পুনর্গঠন করতে চাই, বিশ্বায়নের বিরোধিতা করেই। তিনি দাবি করেন, আমি বলিনি সব বিদেশিকে জাপান থেকে বের করে দিতে হবে, আমাদের বিদেশি বিদ্বেষী বলা হয়েছিল, কিন্তু মানুষ বুঝেছে আসল সত্যি বলেছে সেনসেইতো। অধ্যাপক কিংস্টন বলছেন, সেনসেইতোর উত্থান আসলে নীতিতে না, আবেগে। এটা বার্তার বিষয় না, বরং কিভাবে বার্তাটা উপস্থাপন করা হয়েছে সেটাই মূল। তিনি বলেন, 30 থেকে 40 বছর বয়সীরা ভাবছে আমরা পরিবর্তন চাই, হয়তো সব কথায় একমত না, কিন্তু এই লোকটা অন্তত কিছু পরিবর্তন আনতে পারে।
তরুণদের পাশাপাশি অনেক পুরনো রক্ষণশীল ভোটাররাও এখন সেনসেইতোর দিকে ঝুঁকেছে, কারণ তারা এলডিপিকে আর যথেষ্ট ডানপন্থী মনে করে না। সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে ছিলেন এলডিপির ডানপন্থী প্রতীক, যার কারণে ভোটারদের আস্থা ছিল। আর উত্তরসূরি ফুমিও কিশিদা ও বর্তমান প্রধানমন্ত্রী ইশিবা তুলনামূলকভাবে মধ্যপন্থী। প্রফেসর কিংস্টন বলেন, ডানপন্থী ভোটাররা তাদের ঘর হারিয়ে ফেলেছে। এখন তারা এমন কাউকে খুঁজছে যে সত্যিকারের জোরালো কণ্ঠে তাদের প্রতিনিধিত্ব করবে এবং কামিয়ে সেই কণ্ঠ। বিশ্লেষকদের মতে এই পপুলিস্ট ঢেউ স্থায়ী হবে কিনা তা এখনো বলা কঠিন। সেনসেইতো অনেকের চোখে পরিবর্তনের প্রতীক হলেও এখনো তারা প্রকৃত গভীর পরীক্ষায় পড়েনি। অন্যদিকে এলডিপি হয়তো ক্লান্ত পুরনো দল, কিন্তু তারা এখনো দেশের সবচেয়ে অভিজ্ঞ দল, বিশেষ করে পররাষ্ট্রনীতিতে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের বর্তমান অনিশ্চয়তার মধ্যেও তারাই নেতৃত্ব দিচ্ছে। দেশের ভেতরে এলডিপি এখন দুর্বল, তবে হারিয়ে যায়নি, কারণ তাদের বিকল্প হিসেবে কেউ এখনো যথেষ্ট যোগ্য প্রমাণ করতে পারেনি। তবে সেনসেইতোর এই উত্থান একটা বার্তা পরিষ্কার করে দিয়েছে যে ভোটারদের আর আগের মতো ধরে নেওয়া যাবে না। যেখানে জাপান ঐতিহাসিকভাবে স্থিতিশীলতা পছন্দ করত, সেখানে এক নতুন প্রজন্ম এখন পরিবর্তনের ক্ষুধায়, যদিও তারা নিজেরাও নিশ্চিত নয় সেই পরিবর্তন দেখতে ঠিক কেমন হওয়া উচিত।